পাইথন ফর ডেটা সায়েন্স বুটক্যাম্পের এই থার্ড ভিডিওতে আমরা জুপিটার নোটবুক ইউজ করতে শিখব। জুপিটার নোটবুকের মাধ্যমে আমরা পাইথন কোড লেখা আরম্ভ করব। তো জুপিটার নোটবুকটা আমরা পাবো কিভাবে? আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি, আমরা দেখিয়েছি যে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনটা কিভাবে ইনস্টল করতে হয়। তো আপনারা যদি সেই অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনটা ইনস্টল করে থাকেন তাহলে আপনারা সার্চ করুন অ্যানাকোন্ডা। তাহলে দেখুন এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করব। তাহলে এর উপরে আমি সিঙ্গেল ক্লিক করছি। এটার উপরে ক্লিক করলে অ্যানাকোন্ডা নেভিগেটরটা ওপেন হবে। তো এটা হতে একটু সময় লাগে, এটা ইনিশিয়ালাইজ করছে। তো অ্যানাকোন্ডা নেভিগেটরের মধ্যে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাই। তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে জুপিটার নোটবুক। জুপিটার নোটবুকে আমরা পাইথন প্রোগ্রামিং আরম্ভ করতে পারি। দিস ইজ দ্য বেস্ট প্লেস টু স্টার্ট উইথ। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা একটা ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এটাকে আমরা লঞ্চ করব। এটাকে লঞ্চ করলে কি হবে, যে ওয়েব ব্রাউজারটা থাকবে আপনার সিস্টেমে সেই ওয়েব ব্রাউজারে এটা ওপেন হবে। এটার সাথে ইন্টারনেট কানেকশনের কোনো ইন্টারনেট কানেকশন যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, বিকজ এটা কোনো দূরের কোনো ওয়েব সার্ভার থেকে ডেটা কালেক্ট করছে না। এটা লোকাল হোস্টে রান হচ্ছে, মানে আপনার সিস্টেমেই এটা রান হচ্ছে। যদি দেখেন উপরে ইউআরএলটা, এই ইউআরএল এ লেখা আছে লোকাল হোস্ট, মানে এটা আপনার সিস্টেমেই রান হচ্ছে। সো ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজন নেই। এখন এখানে এসে আমরা কি করব, এখানে এসে আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে একটা নোটবুক আমাদের দরকার। তো এই নোটবুকের উপরে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে একটা নতুন ট্যাবে একটা নোটবুক ওপেন হবে। এখানে পাইথন 3 আছে, তো এটাকে আমরা সিলেক্ট করছি। তো এটা হচ্ছে একটা নোটবুক। এই নোটবুকের একটা নাম দেওয়া যাক, এখানে আনটাইটেলড আছে, তো এটাকে একটা প্রপার টাইটেল দেওয়া যাক। লেট আস সে মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, এটাকে আমরা রিনেম করছি। তো মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের জুপিটার নোটবুক, এবং এই ফাইলটার নাম যদি দেখেন ইউআরএল এ, তাহলে আছে মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম ডট আইপিওয়াইএনবি। আইপিওয়াইএনবি মানে আই পাইথন নোটবুক। তো যেমন ধরুন আপনারা যদি একটা ফাইল ক্রিয়েট করেন, একটা টেক্সট ফাইল, তাহলে কি থাকবে, এক্সটেনশন ডট টিএক্সটি, ফাইল নেমের পরে ডট টিএক্সটি থাকবে। পিডিএফ ফাইল যদি হয় তাহলে ফাইল নেমের পরে ডট পিডিএফ থাকবে। তো এটা যেহেতু একটা নোটবুক, তো এটার ক্ষেত্রে রয়েছে ডট আইপিওয়াইএনবি বা আই পাইথন নোটবুক। এই নোটবুকের মধ্যে যে আমরা একটা সেল দেখতে পাচ্ছি, এই সেলটাকে বলা হয় একটা কোড সেল, যার মধ্যে আমরা পাইথন কোড বা পাইথন প্রোগ্রামটা লিখতে পারি। তো আমি একটু জুম করে নিচ্ছি। এর মধ্যে আমরা পাইথন কোড লিখতে পারি। তো প্রথম একটা পাইথন কোড লেখা যাক। তো লেট আস সে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে একটা পাইথন ফাংশন। ফাংশন কি এবং কিভাবে ফাংশন লিখতে হয় সেগুলো আমরা ইন ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিন্তু আপাতত জানা যাক যে এটা একটা পাইথন ফাংশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডিসপ্লে করা। যেমন এর মধ্যে আমি যদি টাইপ করি 400, এইবার এই এই কোড সেলটাকে একটা এটাকে রান করতে হয়। এটাকে রান করলে তবেই কোড সেলের মধ্যে যে কোড বা প্রোগ্রামটা আমরা লিখছি সেই প্রোগ্রামটা এক্সিকিউট হয়।
তাহলে এই প্রোগ্রামটা যদি এক্সিকিউট করতে হয়, এই লাইন, এই পার্টিকুলার, এই যে পার্টিকুলার আমরা একটা লাইন লিখলাম, লাইন অফ কোড, এটাকে বলে পাইথন স্টেটমেন্ট। তাহলে এই পাইথন স্টেটমেন্টটাকে বা এই পাইথন লাইন অফ কোডটাকে যদি আমরা রান করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে উপরে ত্রিভুজ আকৃতির এই যে বাটনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যে হভার করছি, দেখাচ্ছে কি রান দিস সেল অ্যান্ড অ্যাডভান্স। তাহলে এই সেলটাকে যদি এক্সিকিউট করতে হয় বা রান করতে হয়, আমরা এই বাটনটাকে ক্লিক করব। তাহলে আমরা যদি ক্লিক করি, তাহলে এই সেলটা রান হলো, এবং রান হওয়ার ফলে কি হলো, যে কন্টেন্টটা আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়েছি সেই কন্টেন্টটা ডিসপ্লে হলো বা প্রিন্ট হলো। তো আরেকটা দেখা যাক, যে প্রিন্ট, let us say -500 বা 5000। তাহলে এটাও একটা পাইথন লাইন অফ কোড বা পাইথন স্টেটমেন্ট। তাহলে এই সেলটাকে যদি আমরা রান করতে চাই, তাহলে আমরা এটাকে ক্লিক করব, এই বাটনটাকে, এটাতে ক্লিক করলে সেলটা রান হবে, এবং এই যে -5000টা এলো, এটা কি, এটা হচ্ছে সেলের আউটপুট। তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যে কন্টেন্টটা দেব, প্রিন্ট ফাংশন সেটাকেই আউটপুট করবে বা প্রিন্ট করবে বা ডিসপ্লে করবে, রাইট? এখন প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যে কোনো রকমের ডেটা দিতে পারি। যে কোনো রকমের ডেটা মানে কি, 400 একটা ডেটা, রাইট? এটা কি, এটা একটা পজিটিভ ইন্টিজার, তাহলে এটা একটা ইন্টিজার নাম্বার। -5000 এটা কি, এটা একটা নেগেটিভ ইন্টিজার, তাহলে একটা নেগেটিভ ইন্টিজার নাম্বার। তাহলে এই যে ডেটা, এই ডেটাটার রকম বা ডেটাটার টাইপ কি, টাইপ হচ্ছে একটা নাম্বার, দে আর ইন্টিজার্স, এগুলো ইন্টিজার। আমরা অন্য ডেটাও ইউজ করতে পারি, যেমন মনে করো যে এই যে এখন $1 মানে কত টাকা, সেটা যদি আমরা দেখি, $1 ইন রুপিস, এটা যদি আমরা করি, তাহলে দেখতে পাচ্ছি যে 83.44 ইন্ডিয়ান রুপিতে $1, $1 হচ্ছে। তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যদি এই ডেটাটাকে দিয়ে দিই 83.44, দেওয়ার পর এই সেলটাকে আমরা যদি রান করাই, তাহলে 83.44 এই কন্টেন্টটা বা এই ডেটাটা ডিসপ্লে হলো, আউটপুট হিসেবে আমরা পেলাম বা প্রিন্ট হলো। তাহলে এটা কি, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে ইন্টিজার, ওপরের গুলো ছিল ইন্টিজার নাম্বার, যেহেতু একটা দশমিক বিন্দু বা ফ্লোটিং পয়েন্ট চলে এলো বা ডেসিমাল পয়েন্ট চলে এলো, এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার। প্রোগ্রামিং এ আমরা এই টার্মিনোলজি গুলো ইউজ করি। তাহলে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো রকমের বা ধরনের ডেটাকেই প্রিন্ট করাতে পারি। আর কি করতে পারি, যেমন ধরো আরেক ধরনের ডেটা আমি আপনাদেরকে দেখাই, যে ডবল কোটের মধ্যে বা সিঙ্গেল কোটের মধ্যে আপনার যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন। আপনি এর মধ্যে যে কোনো ইংলিশ সেন্টেন্স আপনি লিখতে পারেন। মনে করুন আমরা লিখছি হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে একটা এক্সক্লামেশন মার্ক। তাহলে এটাও একটা পাইথন লাইন অফ কোড বা পাইথন স্টেটমেন্ট। তাহলে এটাকে যদি রান করাতে হয়, তাহলে এই সেলটাকে রান করাতে গেলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করালেই রান হলো। তাহলে রান হওয়ার ফলে কি এলো, হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা প্রিন্ট হলো বা ডিসপ্লে হলো। এই যে ডবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যে জিনিসটা আমরা লিখছি, যে কন্টেন্টটা আমরা লিখছি, এইটাকে বলা হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রিং। তাহলে এই যে জিনিসটা ডবল কোটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং ডেটা সেটাও আমরা প্রিন্ট করাতে পারি বা ডিসপ্লে করাতে পারি প্রিন্ট ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা অনেকগুলো ডেটা টাইপ আমরা দেখলাম ইন্টিজার ডেটা টাইপ, আমরা দেখলাম ফ্লোটিং পয়েন্ট ডেটা, আমরা আবার দেখলাম স্ট্রিং ডেটা।
তো অনেক রকমের ডেটা আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জুপিটার নোটবুকটাকে আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি, ইউজ করতে পারি। তো এখন আমরা দেখব একটু একটু অন্য জিনিস দেখব যে এগুলো তো এক একটা কোড সেল, যেখানে আমরা কোড লিখতে পারি। এই সেলগুলোকে বলা হয় কোড সেল। আমরা যদি তাহলে এগুলো আমরা যখন রান করাচ্ছি এক একটা নাম্বারিং হয়ে যাচ্ছে, 1 2 3 4, 4টা যখন রান করালাম তারপর একটা ব্ল্যাঙ্ক সেল তৈরি হলো। হ্যাঁ, সেটার নাম্বারিং নেই, কিন্তু এই সেলে আমরা যদি সেলটাকে রান করাই এখানে কিন্তু 5 চলে আসবে। এনিওয়ে, লেট আস সে এই যে 400, এই যে প্রথম সেলটার পরে আমরা যদি একটা সেল ক্রিয়েট করতে চাই, আমরা যদি একটা সেল ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কি করব, এই প্লাস চিহ্নটার উপরে, প্লাস বাটনটার উপরে ক্লিক করব। তাহলে ক্লিক করলেই আমরা একটা ব্ল্যাঙ্ক সেল পেয়ে গেলাম। এটাও একটা কোড সেল, কিন্তু আমরা চাইছি এখানে একটা কোড সেল তৈরি না করে এখানে একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে। তাহলে আমরা কি করব, এখানে কোড লেখা আছে, তাহলে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, কোডের জায়গায় আমরা ক্লিক করছি মার্ক ডাউনে। তাহলে মার্ক ডাউনে ক্লিক করলেই দেখো এখানে আর কিন্তু কোনো নাম্বারিং আসবে না, বিকজ কোড সেলের পাশেই নাম্বারিং গুলো আছে। টেক্সট বক্স যখন আমরা ক্রিয়েট করব তখন কোনো নাম্বারিং আসবে না। এখানে আমি লিখে রাখছি যে নেগেটিভ ইন্টিজার। এইবার এই টেক্সট বক্সটাকে বা টেক্সট সেলটাকে বা মার্ক ডাউন সেলটাকে যদি রান করাই, একই উপায়ে আমরা রান করাতে পারি। তাহলে রান করালে এইভাবে আমাদের ডিসপ্লেটা আসছে। তাহলে এই যে টেক্সট বক্স গুলো আমাদের কি দরকার, লেট আস সে আমরা জুপিটার নোটবুকে অনেক প্রোগ্রামিং আমরা করলাম, পরে যখন আমরা রিভিজিট করব আমাদের যদি এরকম টেক্সট বক্স থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা নেগেটিভ ইন্টিজার আছে, তার মানে এরপরে যে টেক্সট, এরপরে যে কোড সেলটা আছে সেখানে নেগেটিভ ইন্টিজার নিয়েই কাজ করা হয়েছে। সিমিলারলি আমরা এই 2 নাম্বার সেলের পরে আমরা আর একটা সেল ক্রিয়েট করছি এবং এই সেলটা একটা কোড সেল, আমরা এটাকে মার্ক ডাউন সেলে কনভার্ট করছি এবং এখানে আমরা লিখছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে আমরা এই মার্ক ডাউন সেলটাকে রান করাচ্ছি। তাহলে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার মানে কি এরপরে যে সেলটা আছে কোড সেল, সেখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করা হয়েছে। এই সেলের পরে আমরা কি করেছি, স্ট্রিং নিয়ে কাজ করেছি। তাহলে আমরা কি করব, এই সেলের পরে যদি আমরা এখানে স্ট্রিং লিখতে চাই টেক্সট বক্স, তাহলে আমরা এরপরে একটা সেল ইনসার্ট করব। সেল ইনসার্ট করার পর এই সেলটা হচ্ছে কোড সেল, এটাকে আমরা মার্ক ডাউন সেলে কনভার্ট করব। তারপর আমরা এখানে লিখব স্ট্রিং দিয়ে আমরা এই মার্ক ডাউন সেলটাকে রান করাবো, তাহলে এখানে স্ট্রিং চলে এলো। তাহলে আমরা যখন পরবর্তীতে এই ফাইলটা খুলবো, এই আইপাইথন নোটবুক ফাইলটা যখন আমরা খুলবো, মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, তখন আমরা এই মার্ক ডাউন সেলের লেখাগুলোকে দেখলেই বুঝতে পারবো এর পরের কোড সেলে কি নিয়ে কাজ করা হয়েছে। তাহলে সুন্দরভাবে একটা আমরা নোটবুকটাকে মেনটেন করতে পারবো। আমরা চট করে একবার টেক্সট বা এই মার্কডাউন সেলগুলোকে দেখলেই বুঝতে পারবো যে কি নিয়ে কাজ করা হয়েছে। এমন না যে একটা সেলের মধ্যে একটাই লাইন অফ পাইথন প্রোগ্রাম, একটাই পাইথন প্রোগ্রামের স্টেটমেন্ট লেখা যায়, আমরা মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারি। তার জন্য আমরা কি করব, আমরা একটা এন্টার প্রেস করব, তাহলে পরের লাইনে চলে এলাম। পরের লাইনে এসে আমরা লেটাসে আমরা প্রিন্ট করাচ্ছি একটা নতুন স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমি লিখছি যে I am 26 years old, let's say full stop। তাহলে এখন এই কোড সেলটার মধ্যে দুটো পাইথন স্টেটমেন্ট রয়েছে, দুটো পাইথন লাইন অফ কোড রয়েছে, রাইট? তাহলে এখন এই সেলটাকে যদি আমি রান করাতে চাই তাহলে কি করব, একই উপায়ে আমরা এখানে এসে রান দিস সেলের উপরে ক্লিক করব। এই বাটনটার উপরে ক্লিক করলে কি হবে, এই সেলটা রান হলো। রান হওয়ার ফলে
এখানে দুটো স্ট্রিং ছিল, দুটো স্ট্রিংই প্রিন্ট আউট হলো, দেখো হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড আই অ্যাম 26 ইয়ার্স ওল্ড। এই আই অ্যাম 26 ইয়ার্স ওল্ড এটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এর পাশেও প্রিন্ট হতে পারতো, কিন্তু হলো না, পরের লাইনে গিয়ে প্রিন্ট হলো। তার মানে প্রিন্ট স্টেটমেন্ট বা প্রিন্ট ফাংশন কি করছে, যে তার কন্টেন্টটাকে নিউ লাইনে প্রিন্ট করাচ্ছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইবার লেট আস সে আরেকটা করা যাক, আরেকটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে, প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা একটা স্ট্রিং লিখছি। স্ট্রিংটা কি, যে I am going to study MBA full stop। তাহলে এখন আমাদের সেলের মধ্যে তিনটে পাইথন স্টেটমেন্ট রয়েছে। তাহলে এবার এই সেলটাকে আমরা রান করাবো। ভালো করে দেখো, 3-এর পরে 4 ছিল, যখন সেকেন্ড টাইম রান করালাম 4টা 5 হয়ে গেল। এইবার যখন আমরা আবার রান করাবো তখন 5টা হয়ে যাবে 6 এবং তিনটে প্রিন্ট স্টেটমেন্টের আউটপুট আমরা পেয়ে গেলাম। প্রিন্ট স্টেটমেন্ট যেহেতু নিউ লাইনে তার স্ট্রিংটাকে বা তার কন্টেন্টটাকে প্রিন্ট করায়, তাই আমরা তিনটে লাইন পেলাম, তিনটে প্রিন্ট স্টেটমেন্টের জন্য তিনটে নিউ লাইন। ওকে, so this is how we can start writing Python program in Jupyter Notebook। এবং এখানে আমরা যে কাজগুলো করব সুন্দরভাবে কিন্তু মার্কডাউন সেলের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে যখন আমরা পরবর্তীতে আবার সেম ফাইলটা ওপেন করব, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে এই কোড ব্লকগুলোতে এক্স্যাক্টলি কি নিয়ে কাজ করা হয়েছে। সো দ্যাট ইজ অল ইন দিস ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা পাইথন ডেটা টাইপ নিয়ে ইন ডেপথ আলোচনা করব। যে আমাদের কম্পিউটারের মধ্যে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রয়েছে, সেখানে আমাদের ডেটাগুলো সেভ হচ্ছে। আমরা যখন প্রোগ্রামিং এ কোনো ডেটা প্রিন্ট করাচ্ছি, এই ডেটাগুলো আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে সেভ হচ্ছে। তো সেখানে ডেটাগুলো কিভাবে সেভ হচ্ছে সেইটা আমাদের জানতে হবে। আমাদের ডেটা টাইপকে যদি সত্যিই খুব ভালোভাবে জানতে হয়, একদম মেমোরি লেভেলে কিভাবে জিনিসগুলো সেভ হচ্ছে এবং এক একটা ডেটার জন্য কি সাইজ অ্যালোকেট করা হচ্ছে সেগুলোও আমাদের জানতে হবে। সো ইন ডেপথ আমরা সেটা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। সো দ্যাটস অল ইন দিস ভিডিও। See you in the next video. Bye.